রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের জন্য ভৌতিক গল্প শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। স্টেশনের নাম ঘুমঘুমি। আর ভৌতিক গল্প মানেই গা ছমছমে তো হতেই হবে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক গল্প সমগ্র থেকে। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, যারা রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসেন এবং রোমাঞ্চ স্টেশনে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আর দেরি নয়, শুরু করছি আজকের গল্প। স্টেশনের নাম ঘুমঘুমি। ট্রেনটা চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারিদিকে দেখতে থাকলাম। ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? মানুষজন নেই, গাছপালা নেই, এ কেমন জায়গা? না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আর কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হলো। স্টেশনের পিছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা যে থাকেন তা ভাবতেই পারিনি। চারদিকে ধুধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও একেবারে ন্যাড়া। আর এদিকে ওদিকে ছোটোখাটো পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটা আমার দিকেই তাকিয়েছিলেন। মুখে গোঁফ দাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। বললাম, আচ্ছা, বলছিলাম স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন নাকি বদলি হয়ে গেছেন? এ কথা জিজ্ঞাসা করার কারণ, অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর। আর এখন বৈশাখ মাস, তারপরে এতদিন আর কোনো চিঠি লেখালেখিও নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবেন মানে? তিনি বহাল তবিয়েতেই আছেন। তা তুমি কোত্থেকে আসছো? আমি কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, এই শুকু, তুই? দেখ দিনি, বাবা তুই এত বড় হয়ে গেছিস, হ্যাঁ? এই তোকে যা চেনাই যাচ্ছে না, হ্যাঁ? দেখো কাণ্ড। আর আমিও দাড়ি গোফের আড়ালে অনেক দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তখনই। বললাম, ও মামা, আপনাকেও যে চেনা যাচ্ছে না। দাড়ি গোফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন তো। অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন, এই ভজুয়া, এই দেখ কে এসেছে, আমার ভাগ্নে সুকুমার। ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল। অরুণ মামা বললেন, বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই, তুই থাকিস। সন্ধে 6টার ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যাল দিয়ে রাখ। ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা দালান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘোমটা টানলো আমাদের দেখে। অরুণ মামা বললেন, এই লক্ষ্মী বউ, বল তো এটা কে? বলতে পারলি না তো? আরে আমার ভাগ্নে রে, ভাগ্নে, কলকাতা থেকে আসছে। এই তুই জল তুলে একটা বার আসবি, বুঝলি? একটাই মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন, আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর ওই তার বউ লক্ষ্মী। একজন খালাসি ছিল ঝাঁটুয়া নামে, সে বেটা
অনেক চেষ্টা করে বদলি নিয়েছে, তারপর আজ অবধি নতুন লোক আর এলো না। কেউ এই ঘুমঘুমি স্টেশনে আসতেই চায় না, বুঝলি? বললাম, কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন, কেন তা বুঝতে পারছিস না সুকু? এই পাণ্ডববর্জিত নির্জন জায়গায় কেউ কি থাকতে চায়? এই কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে। কিন্তু আপনি আছেন যে, তাছাড়া ওই ভজুয়া আর তার বউও তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হাসলেন, তারপর বললেন, এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন সুকু। শুধু এটুকু বলতে পারি যে নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে। যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন আমি আবার পড়াশোনায় মন দিলাম। রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি। তারপর একে একে সয়ে গেল সব। এখন বরং এই জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাবো। যাকগে, তুই 48 ঘন্টা জার্নিতে ক্লান্ত। এই বারান্দায় বালতিতে জল আছে, তুই হাত মুখ ধুয়ে নে। আমি চা জল খাবারের জোগাড় করি। অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন, বুঝতেই তো পারছিস, নিজেই রেঁধে খাই, কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছা করবে না তোর। আজ রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস। অবাক হয়ে বললাম, হ্যাঁ, পাঁঠার মাংস? পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? আরে মাইল 5 দূরেই চণ্ডিকা দেবীর মন্দির আছে, কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির, বুঝলি? বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন। বলেই অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভিতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত মুখ পা রগড়ে ধুলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোণায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে। এই রুক্ষ নীরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকারের ফুল সেটা বিশ্বাস করাই কঠিন। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কখনো দেখিনি। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতন মিঠে ঝাঁঝালো গন্ধ। কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে কিনা। না, আর কোনো ফুল গাছ তো নেই, শুধু ওই একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। তাজ্জব হয়ে ভাবছি, এ একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে। জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা বছর 10-12 বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকেই উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোঁকড়ানো চুলগুলো ঈষৎ লালচে, চোখের তারা নীল, মেম সাহেবদের মতো, গায়ের রং ধবধবে ফর্সা। আমি বললাম, কোথায় থাকো খুকুমণি? ফ্রক পরা খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো। কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ওই ভজুয়ারা থাকে। ও, তাহলে এটা ভজুয়ারি মেয়ে। মেয়েটা এবার হাত বাড়িয়ে ফিস ফিস করে বলল, একটা ফুল দাও না। যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণ মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই, ও কি করছিস সুকু? ফুল তুলছিস নাকি? কখনো ওই কাজটি করিস নে বাবা। ওই ফুলগুলো মানসিক করা, প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরে লোক এসে নিয়ে যায়। অপ্রস্তুত হেসে বললাম,
মামা ওই মেয়েটা ফুল চাইছিল কি না তাই। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই তো ওইদিকে। বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে কাউকেই দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারি লাফ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন, হুম। তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি শোন শুকু, ঘুমঘুমি বড় অদ্ভুত জায়গা। এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অবাক হয়ে বললাম, অনেক কিছু দেখব মানে? অরুণ মামা গম্ভীর মুখে বললেন, ওই মেয়েটা কে ছিল জানিস? আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইনের উপর খেলা করছিল, ট্রেনের হুইসেল শুনতে পাইনি আর শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি প্রত্যক্ষ দেখলাম তো। নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, ভূত টুতে আমার বিশ্বাস নেই মামা। অরুণ মামা হাসলেন না একটু, আরও গম্ভীর হয়ে বললেন, শুকু তুমি এখন বড় হয়েছ, ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে তুমি কলকাতায় থাকো, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা শুকু, এ হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিচ্ছু নেই। সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব হলো 7 মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরেই, কিন্তু সেখানে থাকেন শুধু পূজারি আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে। অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না। আমার মায়ের দূর সম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র, তারপর আর পাত্তা নেই। গত 2 বছর এমনই বেমালুম নিপাত্তা থাকার পর পুজোর ঠিক আগেই একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় পাইনি। হঠাৎ কদিন আগে মা কি যেন একটা দুঃস্বপ্ন দেখেন, খুলে বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি তিনি কেমন আছেন। তাই এমনি করে আমার আশা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ে অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডান পিটে। এখনো বিয়ে করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একাই থাকেন বরাবর। ওর মতন মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম। ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা? খুব জ্বালায় বুঝি? অরুণ মামা মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, মেয়েটা পাজির পা ঝাড়া, সারাক্ষণ খালি জ্বালায়। এই যেমন স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালাবে। খিলখিল করে হাসতে হাসতে ওই মাঠের দিকে পালিয়ে যায়। এই তো ভজুয়াকেই জিজ্ঞাসা করে দেখিস না, ওকে কি কম জ্বালায়? ওর টিকি ধরে টানে, হাঁটুর পিছনে আচমকা সুরসুরি দেয়, আর ভজুয়া আচার খায়। পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে। একবার তো ট্রেন আসছে, লাইন ক্লিয়ারের। বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানালার দিকে তাকিয়ে ধমক দিলেন, এই মঞ্জু, যাবো নাকি? তবে রে পাজি মেয়ে। উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন।
কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণে আমি বিস্ময় ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না। ওরে বাবা, এ যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা। ভয়ে ভয়ে জানালার বাইরে তাকাচ্ছিলাম। জানালার বাইরের আকাশে 2-3টে নক্ষত্র সবে ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিছুই সেখানে নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছি। অরুণ মামা বললেন, হ্যাঁ, যা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে। কোনোটা থামবে, কোনো যাত্রীও নামবে। কিন্তু জেনে রেখো, কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি। তার মানে রেল গাড়িই নয়, স্রেফ ভুতুড়ে ট্রেন কিংবা ভুতুড়ে মালগাড়ি, যার যাত্রী, চেকার, গার্ড, ড্রাইভার, ফায়ারম্যান সবাই ভূত প্রেত। যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে এইসব থাপ্পড় কষবো। শুনে আমি আঁতকে উঠলাম। অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন। পাগল ছেলে, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এইমাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন জমে নিঃসাড় হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে। তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম। ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি, সহজে কাবু হব না। ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব। কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ, তিনি মারা তো যাননি। মারা গেলে খবর পেতাম। আত্মীয় বলতে যতদূর জানি একমাত্র আমরাই আছি। দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না। ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করা যায় কি? মোটেও না। সারাটা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না। অতএব খুশি হলাম যত, সাহসও পেলাম তত। অরুণ মামা যখন মানুষ, তখন ভুজুয়া ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। কিন্তু হায়, থাক, সে কথা পরে। শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনে জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা, বয়স কত আর হবে? 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞাসা করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতন আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবেই গন্ধহীন হয়ে গেছে আবার। তখন ভীষণ চমক জাগল। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম। উনি বললেন, তুমি ঠিকই ধরেছ সুকু।
এই মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চণ্ডিকার ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তারই লাগানো। নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন, একাই ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন, পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেপুলেও হয়েছে তার। এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছা করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূত প্রেত পারে নাই বা কি। মাকে দেখা দিলে মায়ের প্রাণে একটু শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়, আর মঞ্জুকে দেখি না। জবা ফুলগুলো আর সুগন্ধ ছড়ায় না। এমন করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না, তাই সাহসটাও বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন। তারপর বললেন বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যাই। পরদিন বিকালে মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম। ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সেই স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক ভুতুরে ব্যাপার দেখে তার সয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারাটা পথ। আধ মাইল যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী, জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট ও বড় পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে এক পাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ। ব্রিজের উপর লাইনটা চলে গেছে দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। ভজুয়া লোকটা দেখলাম মহা গপ্পবাজ, অনবরত কথা বলে চলেছে। আমি অতটা কান করছি না। এক সময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল, খোকাবাবু, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়। উঠুন, এবার ফিরে যাই। বললাম, কেন বলো তো, ভূত আসবে? ভজুয়া কেমন একটা হাসল, তারপর বলল, না খোকাবাবু, ভূতের ভয় আর আমরা করি না। আমার বউ তো করেই না, আর আপনার মামা বাবুও নয়। আমরা কেউই ভূত দেখে ভয় পাই না। সে কি, তাহলে আর থাকা ঠিক নয় বলছো কেন? ভজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল, আগে ভূতের যে সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? আপনাদের বাংলা মূল্যকে সাঁতচন্নি না কি যেন বলে না? কালো কুচকুচে গায়ের রং, মুখটা পেঁচার মতন, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলকও পড়ে না। মেয়েদের মতন সাদা কাপড় পরে থাকে। আর খোকাবাবু, তার পা দুটো পিঠের দিকে, মানে উল্টো দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে ধীর তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে, তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু। তাই বলছি, এবারে চলে আসুন। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, ভজুয়া, উফ,
তুমি ভেবো না, হ্যাঁ, তোমাদের চুড়েল আমার একটুও ক্ষতি করতে পারবে না। ও উফ, বাবা ভজুয়া, তুমি সত্যি। ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো, বলল, খোকা বাবু, আপনার ভালোর জন্যই বলছি। এই এখন চুড়েলটার বেরোবার সময় হয়েছে খোকা বাবু। জেদ ধরে বললাম, তুমি যাও ভজুয়া, আমি যাব না এখন। ভজুয়া আবার কি বলতে যাচ্ছিল, আচমকা সেই টিলার দিক থেকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল। ভজুয়া ঠিক বলেছিল, ওই চিৎকার কখনো মানুষের তো নয়, কোনো জন্তুরও নয়। পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানুষিক চিৎকার করতেই পারে না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায়, হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না। ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে। আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছি, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে। ওই তাহলে চুড়েল! আর আমি সত্যি আটকে গেছি, নড়তেও পারছি না। কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুড়েলটা। তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে, সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। ভজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জল করছে, নিষ্ফলক চোখ। তারপর সেই বিকট চিৎকার আবার করে উঠল সে। আহ! উফ! আমার কানে যেন ঠান্ডা বরফের সূঁচ ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হলো, বুঝতে পারলাম না আমি কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং আমার মুখে কে একজন জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে। বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝেতে শুয়ে আছি। ধর্মর করে উঠে বসতেই কে হিন্দিতে বলল, तबीयत ठीक है बेटा? শরীর ঠিক আছে তো? তাকিয়ে দেখলাম একজন লেংটি পরা জটাধারী সাধু আমার পিছনে বসে আছেন। তার হাতে একটা পেদিম, অন্য হাতে জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও বেটা, জল খাও। ঢক ঢক করে অনেকটা জল খেলাম। তারপর বললাম, আমি কোথায় আছি? সাধু বললেন, আমার ডেরায় আছো বাবা, তোমার কোনো ভয় নাই। এখানে কেমন করে এলাম? আমি তুলে নিয়ে এসেছি। নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে, ভাগ্যিস তখন আমি যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে। এইসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে, ও মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা। বলে সাধু হাসতে থাকলেন। বললাম, উফ, তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, বললেন, চুড়েল?
হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়েলকে দেখে তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। সাধু আবার হো হো করে হেসে উঠলেন, বললেন, ও ও বুঝেছি তুমি কাকে চুড়েল বলছো। বেটা, বোকা লোকেরা তাই রটিয়েছে বটে। ও চুড়েল নয়, তোমার আমার মতোই মানুষ। অবাক হয়ে বললাম, মানুষ? হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। এই এই পাহাড়ের একটা গুহায় ও থাকে। খিদে পেলে দূর দূরান্তের গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে খায়। কারণ ও ভিক্ষে চাইলে তো কেউ ওকে দেয় না। ওর চেহারাটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে। কেন সাধু বাবা? ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই শোকেই ও পাগলিনী হয়ে কোথায় চলে গিয়েছিল। পরে যদিও ফিরে এলো, কিন্তু কেই বা ওকে ওই স্টেশনে খেতে পড়তে দেবে বলো। পেটের জ্বালায় বেচারি গ্রামে গ্রামে ভিক্ষে করতে যেত। আর আর ওই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, বিহারের এইসব গায়ের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষগুলো ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। দৈবাত সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যায়। তারপর ঘা সেরে উঠলেই সে পালিয়ে আবার চলে আসে এই ঘুমঘুমিতে। সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, ওর ওই এক বিদকুটে স্বভাব বেটা। মানুষকে ভয় দেখিয়ে ও বড় মজা পায়। কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি নে। বললাম, কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম। জাংশনে না কোথায় যেন আছেন, সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। সাধুজি বললেন, সে খোঁজ কি আমি নিইনি ভেবেছ? নিয়েছি। তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন। সে ঠিকানা আমি জোগাড় করতে পারিনি। যাগ্গে, অনেক রাত হয়েছে। এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা। বহুত তকলিফ হবে জানি, কিন্তু কি আর করবে। এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমাও। সকালে সকালে তোমার পরিচয়, হাল হুদিস সব শুনবো। এখন তুমি অসুস্থ। এই বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন। কোণা থেকে শালপাতায় একটা রুটি এনে সামনে ধরলেন। আমি বললাম, বরং আমার স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা। মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বা কি? কেন, ঘুমঘুমি স্টেশন। আমার মামা সেখানকার স্টেশন মাস্টার। সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? ঘুমঘুমি তো কবে থেকেই পুরো হয়ে আছে। সাইনবোর্ডে আর ভাঙা স্টেশন ঘরের গায়ে তো বড় বড় ইংরেজি হরফে লেখাই আছে, অ্যাবান্ডান্ট। আমি হতভম্ব হয়ে বললাম, অসম্ভব। আজ 3 দিন ধরে সেখানে আছি আমি। আর আমি ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম। এ ছেলেটার মাথা গড়বড় হয়ে গেছে। আরে ঘুমঘুমি স্টেশনের নামে কোনো টিকিটই নেই। তুমি ভুল করছো। তবে হ্যাঁ, টিকিট চাইলে
হাসিমাবাদ জাংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরের টিকিট দেন শুনেছি, মানে পরের স্টেশনের টিকিট দেন। পরের স্টেশনের নাম কি জানো? ঝুমঝুমি। টিকিট তো আমার প্যান্টের পকেটেই ছিল, তক্ষুনি বের করে অবাক হয়ে গেলাম। টিকিটে লেখা আছে ঝুমঝুমি। আমার মনে হলো আমি আবার অজ্ঞান হয়ে যাব। সাধু বাবার সঙ্গে পরদিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যিই দেখেছিলাম ওটা একটা অ্যাবান্ডন্ড বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের ওই স্টেশনটা কবেই বাতিল হয়ে গেছে। কলকাতায় ফিরে গিয়ে শুনলাম মা চলে গেছে পাটনায়। পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল ঝুমঝুমির স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। আর হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না। নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে, যেমন আমি। কিন্তু জেনে রেখো কোনো গাড়ি মিথ্যে গাড়ি। তার মানে রেল গাড়ি নয়, স্রেফ ভুতুরে ট্রেন কিংবা ভুতুরে মাল। শুনছিলেন আজকের গল্প শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা স্টেশনের নাম ঘুমঘুমি। গল্প পাঠ মামা, সুকুমার এবং ভজুয়ার ভূমিকায় আমি বিক্রম, সাধু বাবা অঙ্কন সাহা, মঞ্জু এবং পাগলির ভূমিকায় অর্পিতা। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। এমন আরও রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব। গল্প শুনুন, ভালো থাকুন।